16ই ডিসেম্বর 2012 এমন একটি রাত যা পুরো দিল্লির ইতিহাসে একটা কালো দিন হয়ে থেকে যায়। সেই দিন রাতে দক্ষিণ দিল্লির মনিরকায় এক তরুণীর উপর বীভৎস অত্যাচার গোটা দেশকে লজ্জিত এবং ক্ষুব্ধ করে তুলেছিল। সেই দিনটা ছিল একটা অভিশপ্ত রবিবার। বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফিরছিল বছর 23-এর প্যারামেডিকেলের ছাত্রী। রাত 9:30টার দিকে দক্ষিণ দিল্লির মনিরকা থেকে বাস ধরেছিলেন তারা দুজনে। আশা ছিল যে বাসটি তাদের বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু পরবর্তী 1 ঘন্টায় বদলে যায় তাদের দুজনেরই জীবন। বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণ, অকথ্য অত্যাচার করা হয়, যেখানে জড়িত ছিল বাস ড্রাইভার সহ 6 জন, যাদের মধ্যে একজন আবার নাবালক। তাদের দুজনকেই লোহার রড দিয়ে মারা হয় এবং তরুণীর প্রাইভেট পার্টে সেই লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। রাত 11টা নাগাদ দুজনকে ক্ষতবিক্ষত অবস্থায় ঠান্ডার মধ্যে বিনা কাপড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় দুজনেই চিৎকার করতে শুরু করে। অনেক দিন ধরে তরুণী বীরত্বের সাথে লড়াই করে চললেও শেষ পর্যন্ত 29শে ডিসেম্বর 2012-তে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই খবর। দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদ, বিক্ষোভ। দেশের মানুষই সেই তরুণীর নাম রাখল নির্ভয়া। यही है कि उन्हें फांसी से भी बदतर सजा होनी चाहिए। People here standing in solidarity. The parents, along with other protesters, were gathered. Whenever we come to a discussion about women, আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা নির্ভয়া এবং সেই অপরাধীগুলির এমন কিছু ডিটেলস জানব যা আমাদের বিচার ব্যবস্থার প্রকৃত অর্থ সম্পর্কে ভাবতে বাধ্য করাবে। তাই এই ভিডিওটা আপনি যদি এতক্ষণ দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নির্ভয়াকে 6 জন মিলে ধর্ষণ করেছিল। পবন গুপ্তা, অক্ষয় কুমার, বিনয় শর্মা, মুকেশ, রাম সিং এবং 18 বছরেরও কম বয়সী এক নাবালক, যার পরিচয় আজ পর্যন্ত কারো সামনে আনা হয়নি। নির্ভয়া বেদনাদায়ক মৃত্যুর প্রথম অপরাধী ছিলেন পবন গুপ্তা, যিনি ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং তিনি তার বাবা মা ও ছোট ভাই বোনদের সাথে একটি সাধারণ বাড়িতে থাকতেন। যখন সে নির্ভয়াকে ধর্ষণ করেছিল তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। পবন গুপ্তার বয়স একটি বড় কারণ ছিল যার জন্য এই মামলাটি শেষ হতে 7 বছর সময় লেগে যায়। এই 7 বছরে পবন গুপ্তার আইনজীবী তার বয়সকে বিবেচনা করার কথা উল্লেখ করেছিলেন এবং মামলার শুরুতেই তার আইনজীবী পবন গুপ্তাকে নাবালক দেখানোর চেষ্টা করেন, যার জন্য পবন গুপ্তার আইনজীবী আদালত থেকে বোন অথেন্টিফিকেশন অর্থাৎ হাড়ের পরীক্ষা করার দাবি করেছিলেন। পবন গুপ্তার আইনজীবী সবসময় এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে পবন গুপ্তার বয়স 18 বছরের কম, কিন্তু আদালত পবন গুপ্তার আবেদন রিজেক্ট করে দেয় এবং তারই সঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য পবন গুপ্তার আইনজীবীর 25,000 টাকা জরিমানা করা হয়। নির্ভয়ার দ্বিতীয় অপরাধী ছিলেন অক্ষয় ঠাকুর, যিনি এই কাণ্ড ঘটানোর পর বিহারে তার গ্রামে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পুলিশ কয়েকদিনের মধ্যেই তার গ্রাম থেকে তাকে ধরে ফেলেন এবং জানা যায় যে তিনি একজন বিবাহিত ব্যক্তি ছিলেন এবং তার 10 বছরের একটা ছেলে ছিল। অক্ষয় ঠাকুর যখন এই ঘটনাটি ঘটায় তখন তার বয়স ছিল 28 বছর। অক্ষয় ঠাকুর বাসে হেল্পার হিসেবে কাজ করতেন এবং দিল্লিতে তার নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। সে প্রায়ই বাসের মধ্যেই ঘুমিয়ে থাকতেন। নির্ভয়াকে ধর্ষণ করার পর এবং তাকে ও তার বন্ধুকে নির্মমভাবে মারধর করার পর রক্তে ভেসে যাওয়া বাসটি ধুয়ে ফেলে সমস্ত প্রমাণ নষ্ট করার চেষ্টা করে এই অক্ষয় ঠাকুর। নির্ভয়ার সারা শরীরে গভীরভাবে কামড়ের দাগ ছিল, যেগুলো পরীক্ষা করার পর জানা যায় সেই কামড়গুলো অক্ষয় ঠাকুরের ছিল। এই রকম ভয়ঙ্কর অপরাধ করার পরেও অক্ষয় ঠাকুর আদালতে দাবি করেছিলেন যে দিল্লির পলিউশনের কারণে তার বয়স এমনিই কমে গেছে, তাই দিল্লির পলিউশনের কথা মাথায় রেখে যাতে তাকে ফাঁসি দেওয়া না হয়।
নির্ভয়ার পরবর্তী অপরাধী ছিলেন বিনয় শর্মা, যার বয়স ছিল মাত্র 20 বছর। বিনয় শর্মা অন্য 6 জন অপরাধীদের থেকে আলাদা ছিলেন। 20 বছর বয়সে বিনয় শর্মা একজন জিম প্রশিক্ষক ছিলেন এবং তিনি তার ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছিলেন এবং শীঘ্রই ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তার আগে তিনি করে ফেলেন এক ভয়ঙ্কর ক্রাইম। জেলে তার বাঁ হাত খুব খারাপভাবে ভেঙে গিয়েছিল। তখন বিনয় শর্মার আইনজীবী বলেছিলেন যে জেলে অন্য অপরাধীরা তাকে প্রায়ই মারধর করে, জেলে সে নিরাপদ নয়, সেজন্য তার নিরাপত্তার কারণে তার সাজা যাতে মাফ করে দেওয়া হয়। 2016 সালে বিনয় শর্মা কিছু বড়ি খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন তার আইনজীবী বিনয় শর্মার ডিপ্রেশন এবং অন্যান্য কারণ উল্লেখ করেছিলেন এবং বিচার কয়েক বছর ধরে টেনে নিয়ে গিয়েছিলেন। নির্ভয়ার পরবর্তী অপরাধী ছিলেন মুকেশ, যিনি বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে একটি ভালো পরিবারের কোনো মেয়ে রাত 9টার পরে বাইরে যায় না এবং ধর্ষণের জন্য ছেলেরা নয় বরং মেয়েরাই বেশি দায়ী। তিনি বলেছিলেন যে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তবে ভারতের মেয়েরা আরও বেশি অসুরক্ষিত হয়ে পড়বে। এত বড় একটা দোষ করার পরেও মুকেশের না হয়েছিল কোনো লজ্জা, না এসেছিল অনুশোচনা বোধ। নির্ভয়া ধর্ষণ মামলার রাতে বাসের ক্লিনার হিসাবে 26 বছর বয়সী এই মুকেশ ছিলেন। মুকেশই দুজনকে লোহার রড দিয়ে পিটিয়েছিল, কিন্তু মুকেশের আইনজীবী আদালতে দাবি করেন যে মুকেশ নির্ভয়াকে ধর্ষণ করেনি, কারণ মুকেশ তখন বাস চালাচ্ছিল। মুকেশের আইনজীবীরা সুপ্রিম কোর্টে এও দাবি করেছিলেন যে মুকেশকে জেলের মধ্যে যৌন হেনস্থা করা হচ্ছে, যার কারণে মুকেশের আইনজীবীরা কয়েকবার মুকেশের জামিনের আবেদন করে। এই 4 জন অপরাধীদের আইনজীবীরা অনেক চেষ্টা করেছিলেন তাদেরকে বাঁচাতে। এই জন্য নির্ভয়া কেস 7 বছর ধরে চলেছিল, কিন্তু অবশেষে 20 মার্চ 2020 সালে মুকেশ, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর এবং বিনয় শর্মাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবার আপনারা ভাবছেন যে নির্ভয়া মামলায় তো 6 জন দোষী, কিন্তু 4 জনকে ফাঁসি দেওয়া কেন হয়েছিল? আর 2 জন কোথায় গেল? ঠিকই ভেবেছেন, এই মামলায় এমন 2 জন দোষী ছিল যাদের তো বলতে গেলে শাস্তিই হয়নি। একজন হলো সবচেয়ে বড় এবং দ্বিতীয়জন হলো সবচেয়ে ছোট। এই 6 জনের মধ্যে রাম সিং ছিল বয়সের সবচেয়ে বড় এবং তিনি ছিলেন মুকেশের বড় ভাই। সবচেয়ে বেশি অসামাজিক ছিলেন রাম সিং। তিনি ছিলেন একজন ধর্ষক, একজন মদ্যপ এবং প্রায়ই তিনি তার প্রতিবেশীদের সাথে মারপিট করতেন। 16 ডিসেম্বর রাতে মহিপালপুর এলাকায় চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণ করা হয় এবং মহিপালপুর এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্যে প্রথম রাম সিংকে পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়ার পর রাম সিংকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু 11 মার্চ 2013 সালে রাম সিংয়ের মৃতদেহ জেলের ভেতরেই পাওয়া যায়। তিহার জেলের জানলায় ঝুলছিল রাম সিংয়ের দেহ। এমন এক ভয়ঙ্কর অপরাধী যার হঠাৎ মৃত্যুর কারণে সত্যিই কি নির্ভয়া বিচার পেল? নির্ভয়ার শেষ খুনি এবং ধর্ষক যে পবন গুপ্তার থেকে মাত্র কয়েক মাসের ছোট, সে চলন্ত বাসের মধ্যে নির্ভয়াকে 2 বার ধর্ষণ করেছিল এবং তার প্রাইভেট পার্টে লোহার রড ঢুকিয়ে তার অন্ত্রের মধ্যে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে দিয়েছিল। যে সংক্রমণের কারণেই 29 ডিসেম্বর 2012 সালে নির্ভয়ার মৃত্যু ঘটে। যে এই ধরনের জঘন্য অপরাধ করেছিল সে মাত্র 3 বছরের মধ্যেই জেল থেকে মুক্তি পেয়ে যায়। আদালতে তার আইনজীবী স্কুলের কাগজপত্র পেশ করেন, এটা দেখানোর জন্য যে সে যখন নির্ভয়াকে ধর্ষণ করেছিল তখন সে একজন নাবালক ছিল। এই নাবালকটি উত্তরপ্রদেশের ইসলামনগরে বসবাসকারী অত্যন্ত দরিদ্র পরিবারের ছিল। তাই 2012 সালের সেই অপরাধের জন্য তাকে যখন শাস্তি হিসেবে রিমান্ড হোমে পাঠানো হয়, তখন সেই রিমান্ড হোম তার জন্য শাস্তি ছিল না, বরং তার প্রথম বাড়ি ছিল, যেখানে সে একটি মাথার উপর ছাদ পেয়েছিল, পরার জন্য জামা কাপড় এবং পেট ভরা খাবার পেয়েছিল। সে এমন এক অপরাধী, তার সাজা পূর্ণ হওয়ার পরেও সে ওই রিমান্ড হোমে থাকার জন্য তার সাজা বাড়াতে চেয়েছিল।
কিন্তু 2015 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর সেই নাবালক নিখোঁজ হয়ে যায়। দিল্লির সরকার তাকে 10,000 টাকা দিয়েছিল এবং তাকে একটি সেলাই মেশিনও দিয়েছিল যাতে সে একটা দর্জির দোকান খুলতে পারে। 2017 সালের হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে আজ সে দক্ষিণ ভারতের কোথাও একজন কুক হিসাবে কাজ করছেন। গণমাধ্যম এবং দেশ জুড়ে অনেক প্রতিবাদ হয়েছিল, যার মধ্যে তাকে দেওয়া শাস্তিকে চরম অন্যায় এবং অযোগ্য বলে মনে করা হয়েছিল। তবু এত আন্দোলন হওয়া সত্ত্বেও নির্ভয়ার এক ধর্ষক এবং খুনি আজ আমাদের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছে। নির্ভয়ার ধর্ষণ এবং খুনের কেসটি ভেরি হাই প্রোফাইল কেস ছিল, কিন্তু তবুও আমাদের বিচার ব্যবস্থায় 6 জনের মধ্যে 4 জনের ফাঁসি দিতে 7 বছর সময় লেগে যায়। অনেক আন্দোলনের পর ভারতের নারীদের নিরাপত্তা আরও জোরদার করতে 2013 সালে ধর্ষণ এবং যৌন অপরাধের শাস্তি জোরদার করা হয়। 376 ধারায় যারা ধর্ষণ করবে তাদের কমপক্ষে 7 থেকে 10 বছরের সাজা হবে এবং ধর্ষণ ও খুনের ক্ষেত্রে 20 বছরের সাজা হবে। এই মামলার পর আইন ব্যবস্থার এক বিরাট পরিবর্তন আনা হয়, যার মধ্যে কোনো ব্যক্তি যদি 16 থেকে 18 বছর বয়সী হয় এবং সে যদি খুব গুরুতর অপরাধ করে থাকে তাহলে তার ক্ষেত্রেও কঠোর শাস্তির ব্যবস্থা হবে। বিচার ব্যবস্থায় তো অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আজও প্রতিদিন কত ধর্ষণের ঘটনা সামনে আসছে। মহিলারা আজও সেফ ফিল করতে পারছে না। নিউজ চ্যানেলগুলোতে নির্ভয়াকে ভারতের মেয়ে বলা হচ্ছিল, কিন্তু ভারতের মেয়ে কি আদৌ বিচার পেয়েছে? এত বছর পরেও কি ভারতে মেয়েরা নিরাপদ? এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ডকুমেন্টারি ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।